একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আশা করি সবকিছু ঠিকঠাক আছে, তোমরা সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ এবং স্ক্রিনটাও ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ। ওকে, তাহলে চলো আমরা শুরু করে দিই। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। জ্যামিতিক আলোক বিজ্ঞান এই অধ্যায়ের অলরেডি দুটো ক্লাস হয়ে গেছে। আমরা প্রতিসরণের সূত্র এবং ফার্মাটের নীতি এই দুইটা টপিক আমরা অলরেডি পড়ে ফেলছি। তো আজকে আমরা প্রতিসরণ রিলেটেড কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করব এবং আজকে আরো দুইটা খুব গুরুত্বপূর্ণ টপিক পড়বো। একটা হচ্ছে সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, আর একটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তো এই দুইটা টপিক আজকের ক্লাসে আমরা নতুন পড়বো এবং প্রতিসরণের কিছু ম্যাথ প্রবলেম সলভ করব। তো চলো আমরা শুরু করে দিই। ক্লাস টাইম 7টায় দিলে ভালো হয় না ভাইয়া? ক্লাস টাইম 7টায় দিলে হয় না, আমার অফলাইন ক্লাস শেষ করে আসতে হয় তো একটু সময় লাগে। তো 7:30 বেটার টাইম, ঠিক আছে? 7:30 বেটার টাইম। ওকে, তো চলো আমরা শুরু করি। তো আসো আমরা আজকে কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করব প্রথমে। তো 1 নম্বর প্রবলেমটা লিখো। কোন মাধ্যমের প্রতিসারাঙ্ক, কোন মাধ্যমের প্রতিসারাঙ্ক 1.62, ওই মাধ্যমে আলো কত কোণে আপতিত হলে, কত কোণে আপতিত হলে প্রতিফলিত ও প্রতিসরিত রশ্মি পরস্পর লম্ব হবে। প্রতিফলিত ও প্রতিসরিত রশ্মি পরস্পর লম্ব হবে। দেখো, কোন প্রতিসারক তল 100% প্রতিসারক তল হবে না, ওখানে আলোর কিন্তু কিছুটা প্রতিফলনও ঘটে। মনে করো তোমাদের বাসার কাচের যে ডাইনিং টেবিল, তো কাচের ডাইনিং টেবিল, কাচের একটা পুরুত্ব আছে কাচের ডাইনিং টেবিল। তো তুমি লেজার লাইট, তুমি অন্ধকার অন্ধকার ঘরে তুমি কাচের যে ডাইনিং টেবিল, কাচের যে পৃষ্ঠ, তার উপরে তুমি আলো ফেলবা তির্যক ভাবে। আলো ফেললে দেখবা কিছুটা আলো প্রতিফলিত হয়ে গেছে। ধরো এটা হচ্ছে ডাইনিং টেবিল, কাচের পুরুত্ব এটা। তো দেখবা কিছুটা আলো তির্যক ভাবে ফেললে কিছুটা আলো প্রতিফলিত হয়ে গিয়ে দেওয়ালে লাগছে। ধরো এখানে দেওয়াল, তুমি দেখবা দেওয়ালে আলো পৌঁছাইছে। আবার দেখবা কিছুটা আলো প্রতিসরিত হয়ে একেবারে ডাইনিং টেবিলের নিচে চলে গেছে। তাহলে কি হচ্ছে, এই যে তলে, এই তলে প্রতিফলনও ঘটতেছে, প্রতিসরণও ঘটতেছে। তো ওটাই আমাদের প্রশ্ন করছে যে একটা মাধ্যম, যে মাধ্যমের প্রতিসারাঙ্ক 1.62, তাহলে এই মাধ্যমে আলো কত কোণে আপতিত হলে প্রতিফলিত রশ্মি আর প্রতিসরিত রশ্মি, কিছুটা আলোর প্রতিফলন হবে আবার প্রতিসরণও ঘটবে। তো এই প্রতিফলিত এবং প্রতিসরিত রশ্মি এরা পরস্পরের উপর লম্ব হবে, এটা আমাদের বের করতে হবে। অনেক সময় যে কোন মাধ্যম থেকে আলো গিয়ে 1.62 এই প্রতিসারক মাধ্যমে আপতিত হবে বলছে, বলে নাই, বলছে আলো এই মাধ্যমে কত কোণে আপতিত হলে, তাই না? এখন প্রশ্ন না স্বাভাবিকভাবে যে ভাই কোন মাধ্যম থেকে গিয়ে প্রতিফলিত হচ্ছে? 1.62 প্রতিসারক মাধ্যমে আলো গিয়ে আপতিত হবে কোন মাধ্যম থেকে, তাই না? দুইটা মাধ্যম লাগবে না, এক মাধ্যম থেকে আলো অন্য মাধ্যমে গমন করবে। তো কোন মাধ্যম থেকে এটা যদি না বলে দেয়, তাহলে আমরা বাই ডিফল্ট এটাকে ধরে নিব শূন্য মাধ্যম থেকে। আর শূন্য মাধ্যমের প্রতিসারাঙ্ক হচ্ছে 1। শূন্য মাধ্যমের প্রতিসারাঙ্ক কত? 1। শেষ, ম্যাথ হয়ে গেছে। তাহলে চিন্তা করো, এইটা হচ্ছে প্রতিসারক তল, এই হচ্ছে মাধ্যমটা। এই মাধ্যমের প্রতিসারাঙ্ক দেওয়া আছে মিউ ইকুয়াল টু 1.62। আলোক রশ্মি তির্যক ভাবে এই তলে আপতিত হলো, এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা হচ্ছে অভিলম্ব। তাহলে প্রতিফলিত যে রশ্মিটা হবে সেটা প্রতিফলনের সূত্র মেনে যাবে, অর্থাৎ এই কোণটা হচ্ছে আই, আপতন কোণ, এইটা হচ্ছে প্রতিফলন কোণ। বলো এই প্রতিফলন কোণ এটা কত হবে? এটা আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। তাহলে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি যদি এটা হয়, আপতন কোণ আই, প্রতিফলন কোণ সেম, তাহলে এটা আই হলে এটাও কিন্তু আই হবে। কি ক্লিয়ার? এইবার আসো প্রতিসরিত রশ্মি, এইটা হচ্ছে ধরো প্রতিসরিত রশ্মি। আলো না বাঁকলে এই সোজা যাওয়ার কথা ছিল, বাঁকবে, ধরো বেঁকে গেল, বেঁকে গিয়ে এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি। প্রতিসরিত রশ্মি, প্রতিসরিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ তৈরি করবে সেটা হচ্ছে প্রতিসরণ কোণ। আর আমাদের হিসাব নিকাশ করে বের করতে বলছে
আয়ের মানটা কত হবে? আয়ের মানটা কত হবে? শর্তটা কি দিছে? প্রতিফলিত এবং প্রতিসরিত রশ্মি পরস্পরের উপর লম্ব হবে, মানে এই কোণটা হবে 90 ডিগ্রি। কি বুঝছো? তাহলে ভাই একটা জিনিস একটু খেয়াল করে দেখো তো, এটা তো প্রতিসরণ কোণ আর ইকুয়াল টু, তাকাও, পুরো এই কোণটা 180, সরল কোণ। 180 থেকে আমি আর এর মানটা বের করতে চাই। 180 থেকে আই বাদ এবং 90 বাদ, 180 থেকে আই বাদ 90 বাদ, তাহলে কত থাকলো? 90 মাইনাস আই। আলো এই মাধ্যম থেকে এই মাধ্যমে প্রবেশ করছে, তাহলে এটা আমার প্রথম মাধ্যম, শূন্য মাধ্যম, শূন্য মাধ্যম, আর এটা দ্বিতীয় মাধ্যম যার প্রতিসারাঙ্ক 1.62। তাহলে প্রতিসারাঙ্ক, এই যে শূন্য মাধ্যম সাপেক্ষে এই মাধ্যমের প্রতিসারাঙ্ক, তাহলে প্রতিসারাঙ্ক মিউ, শূন্য মাধ্যম সাপেক্ষে এই মাধ্যমের প্রতিসারাঙ্ক যে দেওয়া আছে এটা, তাহলে শূন্য মাধ্যম সাপেক্ষে এই মাধ্যমের প্রতিসারাঙ্ক মিউ, এইটা ইকুয়াল টু সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। বুঝছো? দেখো এই সূত্র লিখে ম্যাথ করতে গিয়ে অনেকের ভাবনা চিন্তা করতে সময় নষ্ট হয়ে যায়। সময় নষ্ট হচ্ছে, যেমন আলোক রশ্মি শূন্য মাধ্যম থেকে এই মাধ্যমে গেছে বলে আপতন কোণ এইটা, প্রতিসরণ কোণ এইটা, এই মাধ্যম সাপেক্ষে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ এর মান যদি বসাও, ম্যাথ করো 1.62 বসাই ম্যাথ করবা। আলোক রশ্মি যদি এই মাধ্যম থেকে শূন্য মাধ্যমে আসতো, তখন কিন্তু ম্যাথ করার জন্য এখানে মিউ এর মানটা 1.62 বসতো না, এর উল্টাটা বসতো। শূন্য মাধ্যম সাপেক্ষে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক 1.62 হলে এই মাধ্যম সাপেক্ষে শূন্য মাধ্যমে উল্টা যেত 1/1.62। তো এই জায়গায় প্রতিসারাঙ্কের মানটা যে ঠিকঠাক ভাবে কত, এইটা বসাইতে গিয়ে ভাবনা চিন্তা করে অনেকের সময় নষ্ট হয়ে যায়। এই কারণে হ্যাঁ তুমি এভাবে লিখে করতে পারো, বাট আমরা যে কাজটা করব সহজে করার জন্য, একেবারে সহজ, স্নেলের সূত্রের সাধারণ রূপ কি, কোন মাধ্যমের প্রতিসারাঙ্ক সেই মাধ্যমের কোণ, কোণের সাইন। শূন্য মাধ্যমের প্রতিসারাঙ্ক মিউ হচ্ছে 1। কথা কি বুঝলা? তাহলে এটাকে ধরো মিউ 1 বললাম, এটাকে মিউ 2 বললাম। তাহলে এবার আসো স্নেলের সূত্রের সাধারণ রূপ, মিউ 1, মিউ 1 ওই মাধ্যমে কোণ সাইন আই। এবার আসো মিউ 2, ওই মাধ্যমে অভিলম্বের সাথে কোণ আর, তাহলে সাইন আর, শেষ। এবার তুমি মান বসাই দিবা, একেবারে চিন্তা মুক্ত থাকবা। তাহলে মিউ 1 এর মান 1 সাইন আই, মিউ 2 এর মান 1.62 সাইন আর, এই আর এর মান হচ্ছে 90 মাইনাস আই, 90 মাইনাস আই। তো সাইন 90 মাইনাস আই মানে কত? সাইন 90 মাইনাস আই, 90 মাইনাস আই এই কোয়াড্রেন্টে, এই কোয়াড্রেন্টে অল প্লাস, আর সাইন যেহেতু 90 আছে চেঞ্জ হয়ে কজ হয়ে যাবে। তাহলে সাইন আই 1.62 কজ আই, কজ এই পাশে নিয়ে আসলে সাইন বাই কজ টেন আই। বুঝছো? কজ আই এই পাশে, টেন আই ইকুয়াল টু 1.62। তাহলে অতএব আই ইকুয়াল টু টেন ইনভার্স 1.62। তাহলে আসো দেখি আনসার, টেন ইনভার্স 1.62, তাহলে 58.313 এত ডিগ্রি আসছে, অ্যান্সার আসছে, শেষ। কি ক্লিয়ার? কারো যদি মনে হয় ভাই আমি এভাবেই করব, শূন্য মাধ্যম সাপেক্ষে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ, মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর, ওকে, আমার আপত্তি নেই, করতে পারো তুমি। তাহলে মিউ সাইন আই ডিভাইডেড বাই সাইন 90 মাইনাস আই, একই কথা। 90 মাইনাস আই মানে কজ আই, সাইন আই বাই কজ আই মানে টেন আই, আর মিউ এর মান 1.62 ইকুয়াল টু টেন আই, একই কথা। তাহলে আই ইকুয়াল টু 58.313। ঠিক আছে, যার যেটা ভালো লাগে তুমি করতে পারো, এটা দিয়েও করতে পারবা, যদি বুঝো করো তাহলে তো হবেই, আর যদি একটু ধরো যে আমার মতো কম বুঝো তাহলে এইটা দিয়ে করবা, এটা দিয়ে করাটা নিরাপদ, এটা দিয়ে ভাবনা চিন্তা করতে টাইম নষ্ট কম হয়। ঠিক আছে, বলো বোঝা গেছে কিনা? কি ক্লিয়ার? খুবই সহজ একটা ম্যাথ। এবার আসো 2 নম্বর, বলা হচ্ছে পানির প্রতিসারাঙ্ক, পানির প্রতিসারাঙ্ক 4/3 কার সাপেক্ষে? কোন মাধ্যমের সাপেক্ষে? অবশ্যই শূন্য মাধ্যমের সাপেক্ষে, অর্থাৎ কোন মাধ্যমের প্রতিসারাঙ্ক বলে দিলে আমরা বুঝবো এটা পরম প্রতিসারাঙ্কই বলে দেওয়া আছে। তাহলে পানির পরম প্রতিসারাঙ্ক এত, পানি থেকে আলোক রশ্মি, পানি থেকে আলোক রশ্মি শূন্য মাধ্যমে গমনের সময়, শূন্য মাধ্যমে
নির্গত হওয়ার সময় কত কোণে আপতিত হলে, নির্গত হওয়ার সময় কত কোণে আপতিত হলে আলোকরশ্মির 30 ডিগ্রি বিচ্যুতি ঘটবে। আলোকরশ্মির 30 ডিগ্রি বিচ্যুতি ঘটবে, 30 ডিগ্রি বিচ্যুত হয়ে যাবে, আলোকরশ্মি 30 ডিগ্রি বিচ্যুত হয়ে যাবে। পানির প্রতিসরাঙ্ক দেওয়া আছে। পানির প্রতিসরাঙ্ক 4/3। আলোকরশ্মি পানি মাধ্যম থেকে বা শূন্য মাধ্যমে আসবে, শূন্য মাধ্যম থেকে পানি মাধ্যমে না, পানি থেকে শূন্য মাধ্যমে, অর্থাৎ ঘন থেকে হালকা মাধ্যমে। দেখো প্রশ্ন পড়ে একটু চিত্র এঁকে ফেলবা, দেখবা ম্যাথ 90% সলভ হয়ে গেছে। চিত্র আঁকলে কোনো মতে চিত্র আঁকবা, খুব বেশি ডিজাইন করতে হবে না, কোনো মতে। এটা হচ্ছে অভিলম্ব। আলোকরশ্মি পানি মাধ্যম থেকে এবার শূন্য মাধ্যমে আসবে, পানি মাধ্যম থেকে শূন্য মাধ্যমে। দেখো তাকাও, পানি মাধ্যমে আই কোণে আপতিত হলো, এই যে আলোকরশ্মি আপতিত হলো, তীর চিহ্ন এটা। এবার বলা হচ্ছে শূন্য মাধ্যমে যখন আসবে পানি মাধ্যম থেকে কত কোণে আপতিত হলে, আয়ের মানটা বের করতে বলছে, কত কোণে আপতিত হলে আলোকরশ্মির 30 ডিগ্রি বিচ্যুতি ঘটবে। এইটা ভালো করে বুঝো, 30 ডিগ্রি বিচ্যুতি মানে কি? আলোকরশ্মি যদি না বাঁকতো, ভালো করে বুঝবা, আলোকরশ্মি যদি না বাঁকতো তাহলে তো এই বরাবর যাইতো, তাহলে এই কোণটা যা হইতো এই কোণটাও তাই হইতো। তো বলা হচ্ছে তাই হবে না, কি হবে? 30 ডিগ্রি বিচ্যুতি হবে। 30 ডিগ্রি বিচ্যুতি মানে প্রতিসরণ কোণ 30 ডিগ্রি না, ভালো করে বুঝো। আলোকরশ্মি যদি না বাঁকতো তাহলে তো এই বরাবর যাইতো, তো এই বরাবর কি যাবে? না, বেঁকে যাবে। বেঁকে বলো কোন দিকে যাবে? অভিলম্বের দিকে না অভিলম্ব থেকে দূরে সরে যাবে? বলো তো, অভিলম্বের দিকে বেঁকে যাবে না দূরে সরে যাবে? পানি থেকে শূন্য মাধ্যমে ঘন থেকে হালকাতে যাচ্ছে, তাহলে অভিলম্ব থেকে দূরে সরে যাবে। যদি আলোকরশ্মি না বাঁকতো তাহলে এই বরাবর যাইতো, কিন্তু এ বরাবর যাবে না, এ বরাবর যাবে না, আরো অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে ধরো এই বরাবর যাবে, বুঝলা? যেহেতু ঘন থেকে হালকাতে যাচ্ছে এই কারণে অভিলম্ব থেকে, ঘন থেকে হালকা শূন্য মাধ্যম, এই কারণে অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে দেখো না বাঁকলে কোনো বিচ্যুতি হইতো না, এই বরাবর যাইতো, কিন্তু এটা তো হয় না, বিচ্যুতি হয়েছে। কতটুকু বিচ্যুতি হয়েছে? এই যে এতটুকু বিচ্যুতি হয়েছে, এই বিচ্যুতিটুকুই হচ্ছে 30 ডিগ্রি। বোঝা গেছে? বলো ওকে কিনা? আলোকরশ্মির বিচ্যুতি না বাঁকলে তো এই বরাবর চলে যেত, তখন তো আর বিচ্যুতি হইতো না, যা আপতন কোণ এটাই হইতো। কিন্তু বলা হচ্ছে না, এটা তো হবে না, বিচ্যুত হবে, অর্থাৎ যে বরাবর যাওয়ার কথা ছিল 30 ডিগ্রি বিচ্যুত হবে। এখন অনেকে মনে করতে ভাই 30 ডিগ্রি এদিকে কেন? 30 ডিগ্রি তো এদিকেও যাইতে পারে ভাই, এদিকে গেলে তো অভিলম্বের দিকে গেল, ঘন থেকে হালকাতে গেলে অভিলম্ব থেকে দূরে সরে যাবে। আশা করি বুঝছো। এবার বলো তো প্রতিসরণ কোণটা কত? অভিলম্বের সাথে প্রতিসরিত রশ্মি, এটা প্রতিসরিত, এটা প্রতিসরিত রশ্মি, অভিলম্বের সাথে প্রতিসরিত রশ্মি, এটা অভিলম্ব, প্রতিসরিত রশ্মি যে কোণ তৈরি করবে এইটাই হচ্ছে প্রতিসরণ কোণ আর। ভালো করে বুঝো, এটা যদি আই হয়, এটা তো আই, এটা তো আই, তাহলে প্রতিসরণ কোণ আর হবে আই প্লাস আরো 30 ডিগ্রি। তাহলে প্রতিসরণ কোণ আর হচ্ছে আই প্লাস 30 ডিগ্রি। এখন আমাদের আই এর মানটা বের করতে হবে, আপতন কোণ কত হলে প্রতিসরণ কোণ হবে আই প্লাস 30। বোঝা গেছে? চলো হিসাব করি। তাহলে মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। তাহলে মিউ এর মান পানির প্রতিসরাঙ্ক, তো পানির প্রতিসরাঙ্ক মিউ এর মান 4/3 ইকুয়াল টু সাইন আই, আর নিচে সাইন আর, আর এর মান আই প্লাস 30। সবই জানি এখান থেকে। এবার একটু কাঠখড় পোড়াবো, কাঠখড় পোড়ায়া এখান থেকে আয়ের মানটা বের করবো, শেষ। বুঝতে পারছো? ক্লিয়ার? গুড। তাহলে করো তো, বের করো তো, হিসাব নিকাশ করো তো, করো হিসাব নিকাশ করো। ভুল, ঠিক আছে? এবং এই সূক্ষ্ম সূক্ষ্ম ভুলগুলাই তুমি পরীক্ষার হলে করবা। ইয়েস, ভুল হয়েছে।
কি বসাইতে ভুল হয়েছে? এই যে মিউ এর মান বসাইতে ভুল হয়েছে। মিউ বসাইছি কত? 4/3। ভাই 4/3 কখন বসাইলাম? আলোক রশ্মি শূন্য থেকে পানি মাধ্যমে প্রবেশ করলে শূন্য মাধ্যম সাপেক্ষে পানি মাধ্যমের প্রতিসরাঙ্ক 4/3। আলোক রশ্মি কোন দিক থেকে কোন দিকে গেছে? ঘন থেকে হালকাতে যাচ্ছে, তাহলে পানির সাপেক্ষে শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক হবে 3/4। তাহলে ঠিকঠাক বসাইতে হবে, বুঝতে পারছো? তাহলে এখানে যদি ম্যাথ করতে হয় কত বসাই করতে হবে? এই জায়গাটাই ভুল হবে সবার। তাহলে এখানে বসাইতে হবে 3/4, তাহলে গিয়ে ঠিক হবে। এই কারণে আমি বলতেছি এত ঝামেলায় যাওয়ার দরকার নাই। আমরা সবসময় কি করব? যে মাধ্যমের প্রতিসরাঙ্ক সেই মাধ্যমের অবিলম্বের সাথে কোণের সাইন গুণফল কনস্ট্যান্ট। তাহলে আসো তো, মিউ ইকুয়াল টু কত? 4/3। তাহলে 4/3 ইন্টু সাইন আই, স্কয়ারের সূত্রের সাধারণ রূপ। শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক 1 গুণ এই মাধ্যমে সাইন আর, ঝামেলা ফ্রি। যে মাধ্যমের প্রতিসরাঙ্ক সেই মাধ্যমে অবিলম্বের সাথে কোণের সাইন। 4/3 সাইন আই ইকুয়াল টু 1 আর লিখতে হবে না, সাইন আর হচ্ছে আই প্লাস 30। ভাই এখান থেকে এবার আয়ের মান বের করতে হবে। তো আমরা যদি ম্যাথ করে করি, শোনো, ক্যালকুলেটর থাকলে, ধরো তোমার অ্যাডমিশন টেস্টে আসছে, ক্যালকুলেটর থাকলে এই পুরো লাইনটা তুলে দিবা, তুলে দিয়ে শিফট সলভ বের করে ফেলবা। মানে আমি এই যে, আচ্ছা আগে মেইন প্রসেসটা দেখাই। 4/3 সাইন আই, বা একটা কাজ করি, সাইন আই কে ওই পাশে নিয়ে যাই, আগে এই সূত্রটা লিখি, সাইন এ প্লাস বি এর সূত্র। তাহলে সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি, এই বুঝছো, ডিভাইডেড বাই সাইন আই। বুঝছো? সূত্র লিখলাম, ত্রিকোণমিতিক সূত্র। সাইন আই কাটা, সাইন আই কাটা থাকলে থাকে কজ 30 প্লাস, আবার এইটা বাই এইটা যখন দিব, বুঝো তো এটার মানে কি? এটা ভাগ এটা প্লাস এটা ভাগ এটা, তাহলে এটা ভাগ এটা হলে সাইন আই বাদ, আর এটা ভাগ এটা যখন দিব তখন কজ আই সাইন আই মানে কট আই আর সাইন 30 বসে গেল, বুঝছো? কজ আই বাই সাইন আই, কজ আই বাই সাইন কট আই। তাহলে এখান থেকে এবার মান বের করবো 4/3। তাহলে আসো তো দেখি কট আই মানে কত? কট আই এটা ইকুয়াল টু কত হয়? এটা মাইনাস এটা, অর্থাৎ 4/3 মাইনাস কস 30 দিলাম, তাকে ভাগ দিব সাইন 30 দিয়ে, তাহলে পাবো হচ্ছে 0.9346 কট আই। তাহলে এর উল্টাটা ট্যান আই ইকুয়াল টু এর ইনভার্স করো, তাহলে হচ্ছে 1.06995। তাহলে অতএব আই ইকুয়াল টু ট্যান ইনভার্স অ্যান্সার 46.935 হয়েছে। বলো তো আমার হিসাব নিকাশ ঠিক আছে? গুড, এই তো হয়ে গেল, শেষ। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার? একজন বলছে আগেরটা ভুল কেন, বুঝো নাই। এখানে মিউ এর মান কত বসাইছো? 4/3। 4/3 কোন মাধ্যম সাপেক্ষে কোন মাধ্যমের? শূন্য মাধ্যম সাপেক্ষে পানি মাধ্যমের না? তো আলোক রশ্মি দেখো তো শূন্য মাধ্যম থেকে পানি মাধ্যমে গেছে, এত উল্টা গেছে, পানি মাধ্যম থেকে শূন্য মাধ্যমে গেছে। তো পানি মাধ্যম থেকে শূন্য মাধ্যমে গেলে প্রতিসারাঙ্ক যেটা বসাবা সেটা বসাবা হচ্ছে পানি মাধ্যম সাপেক্ষে শূন্য মাধ্যমের প্রতিসারাঙ্ক। তো সেটা কি 4/3? 4/3 এর উল্টা 3/4, এটাই বলছিল। ওকে, ক্লিয়ার? তো এইভাবে করে ফেললা। এবার শোনো, যদি ক্যালকুলেটর সলভ করতে চাও, ধরো এমসিকিউতে আসলে ফর এমসিকিউ শর্টকাট, ফর এমসিকিউ তাড়াতাড়ি করে ফেলতে চাই, শর্টকাটে করে ফেলতে চাই, তাহলে কি এই যে 4/3 সাইন আই ইকুয়াল টু 1 ইন্টু সাইন আই প্লাস 30 পুরোটা ক্যালকুলেটরে তুলে দিব, দেখি তুলি। 4/3 ইন্টু সাইন 4/3 ইন্টু সাইন আলফা চাপ দিয়ে এক্স, আননোন কোয়ান্টিটি তুললাম, ইকুয়েশন সাইন এক্স প্লাস 30। ঠিক আছে, পুরোটা তুলে ফেললাম। এবার শিফট সলভ ফর এক্স। তো সলভ ফর এক্স মানে আয়ের মান, ক্যালকুলেটর নিয়ে একটু ওয়েট করবা, দেখবা চলে আসবে। এই যে চলে আসছে 46.935 ডিগ্রি। বাহ, ঠিক আছে। ক্যালকুলেটরে ফর এমসিকিউ ক্যালকুলেটরে একবারে করে ফেলবা। সিডব্লিউ তে কিভাবে করবো, সিডব্লিউ তে কিভাবে করবা, আননোন কোয়ান্টিটি সলভ কিভাবে করে, ইউটিউব সার্চ দিবা,
ঠিক আছে, সিডব্লিউ তে কিভাবে আননোন কোয়ান্টিটি সলভ করে সার্চ দিবা, তাহলে চলে আসবে। ডান, 2 নম্বর ডান। ক্লিয়ার? চেঞ্জ করলাম। এবার আসো 3, বলা হচ্ছে শূন্য মাধ্যম সাপেক্ষে কাচ মাধ্যমের প্রতিসারাঙ্ক 1.5। শূন্য মাধ্যম সাপেক্ষে পানি মাধ্যমের প্রতিসারাঙ্ক 4/3। আলোকরশ্মি কাচ হতে পানিতে আপতনের সময় 30 ডিগ্রি কোণে আপতিত হল। আলোকরশ্মির বিচ্যুতি কত? আলোকরশ্মির বিচ্যুতি কত, মানে আলোকরশ্মি কতটুকু কোণে বিচ্যুত হয়েছে, সরে গেছে, পিছলে গেছে কতটুকু কোণে। ঠিক আছে, পিছলে গেছে কতটুকু কোণে। ক্লিয়ার? চলো তাহলে শূন্য মাধ্যম সাপেক্ষে কাচ মাধ্যমের প্রতিসারাঙ্ক 1.5। গুড। শূন্য মাধ্যম সাপেক্ষে পানি মাধ্যমের প্রতিসারাঙ্ক 4/3। তার মানে কি, কাচের এবং পানির পরম প্রতিসারাঙ্ক দুইটা দেওয়া আছে। কাচের পরম প্রতিসারাঙ্ক 1.5, পানির পরম প্রতিসারাঙ্ক 4/3। আলোকরশ্মি কাচ হতে পানিতে আপতনের সময়, কাচ থেকে পানিতে আপতনের সময় 30 ডিগ্রি কোণে আপতিত হলো, তাহলে আপতন কোণের বিচ্যুতি কত? ভাই তুমি প্রতিসরণ কোণটা আগে বের করো, তুমি প্রতিসরণ কোণ বের করো। প্রতিসরণ কোণ বের করলেই তুমি আলোকরশ্মির বিচ্যুতি পেয়ে যাবা। প্রতিসরণ কোণ বের করলেই বিচ্যুতি পেয়ে যাবা। ধরো এইটা হচ্ছে বিভেদ তল, এইটা হচ্ছে বিভেদ তল। তো আলোকরশ্মি কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে আপতিত হয়েছে? কাচ হতে পানিতে। কাচ হতে পানিতে, তাহলে উপরে যদি কাচ মাধ্যম নিই, আপাতত রশ্মি কাচ মাধ্যম থেকে আসবে কোথায়? পানি মাধ্যমে। তাহলে উপরে কাচ মাধ্যম, ধরো এটা হচ্ছে কাচ মাধ্যম, আর নিচের এটা হচ্ছে ধরো পানি মাধ্যম। কাচ হতে আলোক রশ্মি পানিতে এসে আপতিত হবে, এটা অভিলম্ব। ওকে, তো কত কোণে আপতিত হলো আলোক রশ্মি? কত কোণে আপতিত হলো? 30 ডিগ্রি। এই যে আপতিত রশ্মি কাচ হতে পানিতে, কাচ হতে পানিতে আপতনের সময় 30 ডিগ্রি কোণে আপতিত হলো। ঠিক আছে, 30 ডিগ্রি কোণে আপতিত হলো। বিচ্যুতি কত হবে এটা বের করতে হবে। বাদ দাও, বিচ্যুতি বাদ দাও। আমরা আগে দেখি প্রতিসরণ কোণটা কত। আলোক রশ্মির এখানে প্রতিসরণ কোণটা কত সেইটা আগে দেখি। এখন অনেকে বলতে ভাই প্রতিসরণ কোণ মানে কি হবে? শূন্য মাধ্যম থেকে যদি একটা ঘন মাধ্যমে হইতো, শূন্য সাপেক্ষে কাচ, শূন্য মাধ্যম সাপেক্ষে পানি, তাহলে তো বুঝতাম যে হালকা থেকে ঘনতে যাচ্ছে। ভাই এবার বুঝবো কিভাবে যে হালকা থেকে ঘনতে যাচ্ছে নাকি ঘন থেকে হালকা যাচ্ছে? বুঝবো কিভাবে? বোঝার উপায় আছে, প্রতিসারাঙ্ক দেখলেই তো বোঝা যায় কোনটা হালকা কোনটা ঘন। এই বলো কোনটা হালকা কোনটা ঘন? প্রতিসারাঙ্ক দেখলেই তো বোঝা যায় কোনটা হালকা কোনটা ঘন। কাচের হচ্ছে, কাচের প্রতিসারাঙ্ক হচ্ছে 1.5, আর পানির প্রতিসারাঙ্ক, পানির প্রতিসারাঙ্ক 4/3। ভাই 4/3 মানে 1.33, 1.333। তো 1.5 বেশি না 1.3 বেশি? 1.5 বেশি। তাহলে এইটা ঘন আর এইটা হালকা, তাহলে কোথায় যাচ্ছে? ঘন থেকে হালকাতে যাচ্ছে। তাহলে ঘন থেকে হালকাতে গেলে অবিলম্বের দিকে থাকবে না অবিলম্ব থেকে দূরে সরে যাবে? অবিলম্বের দিকে আসবে না অবিলম্ব থেকে দূরে সরে যাবে? বলো বলো বলো। দূরে সরে যাবে। তাহলে এই যে দূরে সরে গেল, অবিলম্ব থেকে দূরে সরে গেল। তাহলে এখন আর এর মানটা বের করি, আর এর মানটা বের করি। তুমি যদি এটা নাও বোঝো কোনো সমস্যা নেই, তুমি আর এর মানটা বের করে দেখবা, আর এর মানটা বের করার পরে দেখবা সেটা অবশ্যই 30-এর বেশি হবে, অবশ্যই 30-এর বেশি হবে। দেখো আসো,
তাহলে 1.5 ইন্টু সাইন 30 ইকুয়াল টু 4/3 ইন্টু সাইন আর, এই যে আর এর মানটা বের করতে চাই। তাহলে অতএব আর ইকুয়াল টু 1.5 গুণ সাইন 30, তাকে ভাগ দিচ্ছি 4/3 দিয়ে। তাহলে সাইন ইনভার্স অ্যান্সার 34 এই দেখো চলে আসছে 34.228 ডিগ্রি। এটা 30 ছিল আপতন কোণ, আর এর মান 34.228। দেখো আর এর মান বেশি হয়ে গেছে। ম্যাথ করার আগেও বুঝছিলাম, যদি এটা নাও বুঝি ম্যাথ করার পরে বুঝলাম যে আর এর মানটা বেশি। এইবার আমাদের এইটা কিন্তু চাই না, এটা কিন্তু অ্যান্সার না। আমাদের চাইছে আলোক রশ্মির বিচ্যুতি কতটুকু হবে, কতটুকু বিচ্যুত হবে। তো বলো বিচ্যুত কতটুকু হয়েছে, দেখো কতটুকু বিচ্যুত হয়েছে। এটা 30, এইটা 30, এই যে আলোক রশ্মি সোজা যদি চলে যাইতো 30 হইতো, তাহলে এতটুকু বিচ্যুত হয়েছে, এতটুকু বিচ্যুত হয়েছে। তাহলে আর থেকে কি বাদ দিব, আর থেকে আমরা বাদ দিব কি, এই যে এইটা হচ্ছে 30, তাহলে এইটা হচ্ছে বিচ্যুত, এই যে এতটুকু আলোক রশ্মি বিচ্যুত হয়েছে। ধরো এই বিচ্যুতটাকে আমরা ডেল দিয়ে বললাম যে ডেল, তাহলে সেটা হবে আর থেকে 30 বাদ। এটা যদি 30 হয় তাহলে এটা 30, তাহলে 30 আর থেকে 30 বাদ দিলে বিচ্যুত। তাহলে বিচ্যুত হয়েছে, বিচ্যুতি ডেল 34.228 বিয়োগ 30 ডিগ্রি, তাহলে 4.228 ডিগ্রি। বুঝছো, এটাই হচ্ছে বিচ্যুতি। ক্লিয়ার? ঠিক আছে। আমার 145 আসছে, 145 কিভাবে আসবে, 145 কিভাবে আসে, ঠিক করো, ঠিক করলে হবে। ওকে, ক্লিয়ার? বোঝা গেছে, বোঝা গেছে। এবার আসো 4 নম্বর। 4 নম্বর বলা হচ্ছে পানি সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসারাঙ্ক, পানি সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসারাঙ্ক 1.2, পানি সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসারাঙ্ক 1.2। এবার পানি সাপেক্ষে এ মাধ্যমের 1.2, পানি হতে আলো এ মাধ্যমে গমনকালে, কত কোণে আপতিত হলে 25 ডিগ্রি কৌণিক বিচ্যুতি হবে। 25 ডিগ্রি কৌণিক, 25 ডিগ্রি, 25 না দিই, একটু কম দিই, 15 ডিগ্রি কৌণিক বিচ্যুতি হবে। 15 ডিগ্রি কৌণিক বিচ্যুতি হবে। নাও এটা করো তো, এটা তোমাদের করতে দিলাম, দেখি করো তো। আমি তো 2-1টা ম্যাথ করালাম, এবার যদি করতে দিই পারা উচিত, করো। পানি সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসারাঙ্ক এত, পানি হতে আলো এ মাধ্যমে গমন করলে কত কোণে আপতিত হলে 15 ডিগ্রি কৌণিক বিচ্যুতি হবে। হয়েছে? আলোক রশ্মি পানি হতে এ মাধ্যমে যাচ্ছে, তাহলে ওয়াটার ডাব্লিউ, আর এটা এ মাধ্যম, পানি থেকে এ মাধ্যমে যাচ্ছে। বলতো পানি ঘন না এ মাধ্যম ঘন? পানি ঘন মাধ্যম না এ মাধ্যম ঘন মাধ্যম? বুঝলা কেন?
পানি সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসারাঙ্ক 1.2, পানি সাপেক্ষে এর প্রতিসারাঙ্ক, পানি সাপেক্ষে এর প্রতিসারাঙ্ক 1.2, একের বেশি, একের বেশি। তাহলে এই মাধ্যম সাপেক্ষে এই মাধ্যমটা ঘন, পানি সাপেক্ষে এটা ঘন। বোঝার উপায় কি হচ্ছে, প্রতিসারাঙ্কের মান দেখবা একের চেয়ে বেশি না কম। যদি প্রতিসারাঙ্কের মান ধরো 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 এ মাধ্যম থেকে এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যম, এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যম হচ্ছে 1.2, একের বেশি, তাহলে এ হালকা বি ঘন। আর বি মাধ্যম সাপেক্ষে এ মাধ্যম হলে, বি মাধ্যম সাপেক্ষে যদি এ মাধ্যম হয় তাহলে এর উল্টাটা একের কম হবে। তো এটা দেখেই বোঝা যায়। অনেকে বলতে ভাই এ মাধ্যমের প্রতিসারাঙ্ক কত, আর সেটা তো বলে না ভাই, বলছে পানি সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসারাঙ্ক। যখনই দেখবা প্রতিসারাঙ্কের মান একের বেশি, এই যে একের বেশি, তাহলে বুঝবা হালকা থেকে ঘন, আর একের কম হলে ঘন থেকে হালকা। যেমন পানির প্রতিসারাঙ্ক 4/3, কার সাপেক্ষে, শূন্য মাধ্যম সাপেক্ষে, দেখো একের বেশি। তাহলে আমি যদি বলি পানি সাপেক্ষে শূন্য মাধ্যম কত, তাহলে উল্টা 3/4, একের কম। বুঝা গেছে, ক্লিয়ার? আচ্ছা, এবার আসো, তাহলে আলোক রশ্মি এই মাধ্যমে প্রবেশ করবে, তাহলে পানি থেকে এই মাধ্যমে প্রবেশ করবে কত কোণে আপতিত হলে, ধরলাম আই কোণে আপতিত হলো, আই কোণে আপতিত হলে 15 ডিগ্রি কৌণিক বিচ্যুতি হবে। এইবার 15 ডিগ্রি কৌণিক বিচ্যুতি, এই যে দেখো এই বরাবর না বাঁকলে এই বরাবর যাওয়ার কথা ছিল, বেঁকে গেছে, এই যে 15 ডিগ্রি। বলো আমার চিত্র আঁকা হয়েছে? বলো 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 বলো, চিত্র আঁকা হয়েছে এবার? না, এবার কিন্তু চিত্র আঁকা হয়নি। 15 ডিগ্রি কৌণিক বিচ্যুতি হবে, আগে বুঝতে হবে আলো কোন দিকে যাবে, এটা তো আগে বুঝতে হবে ভালো করে। দেখো ইয়েস, না বাঁকলে এই বরাবর যাইতো, এটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই, না বাঁকলে সোজা এই বরাবর চলে আসতো। যদি না বাঁকতো, বাঁকবে তো, তাহলে এটা হালকা, এটা ঘন, হালকা থেকে ঘন অবিলম্বের দিকে সরে যাবে রে ভাই। এই যে এটা, এইটা হবে প্রতিসরিত রশ্মি, অবিলম্বের দিকে সরে যাবে। তাহলে এইটা বুঝতে হবে আগে, যে অবিলম্ব থেকে দূরে সরে যাবে নাকি অবিলম্বের দিকে কাছে চলে আসবে, এইটা বুঝতে হবে। তো অবিলম্বের কাছে চলে আসবে, কি ক্লিয়ার? এই কোণটা আর, আর এই যে যাওয়ার কথা ছিল এই বরাবর, না এই বরাবর গেল না, বেঁকে গেল, বিচ্যুত হলো, এই কোণটাই হচ্ছে 15 ডিগ্রি। কি বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে এবার বলো তো আর এর মান কত? দেখো এটা যদি আই হয়, এটা কিন্তু আই, এই যে এই কোণটা কিন্তু আই, এইটা কিন্তু আই টোটালটা। তাহলে এবার আর এর মান কত? আর এর মান আই প্লাস 15 না, এবার আই মাইনাস 15। তাহলে এই ব্যাপারটা একটু খেয়াল রাখবা, ঠিক আছে? এই ব্যাপারটা একটু খেয়াল রাখবা। দেখো আগের এই ম্যাথটাতে কি হয়েছিল, এই ম্যাথটাতে হয়েছিল আর ইকুয়াল টু আই প্লাস 30। কেন? কারণ ঘন থেকে হালকাতে যাচ্ছে, অবিলম্বে দূরে সরে যাবে, তো এই কারণে আর হবে আই প্লাস 30। কিন্তু এবার হালকা থেকে ঘনতে আসতেছে, হালকা থেকে ঘন, অবিলম্বের দিকে সরে আসবে, তাহলে আর ইকুয়াল টু হবে আই মাইনাস 15। বোঝা গেছে এটা? এই যে এই জায়গাটা বুঝলেই হবে। এরপরে তো ম্যাথ শেষ, এরপর তো ম্যাথ শেষ। তাহলে ডাব্লিউ মিউ এ, ওয়াটারের সাপেক্ষে এই মাধ্যমের প্রতিসারাঙ্ক সাইন আই বাই সাইন আর। অনেকে বলতে ভাই এবার এসএনের সূত্র খাটাইলেন না কেন? এই এসএনের সূত্র কেমনে খাটাবো? আমার তো এই মাধ্যমের প্রতিসারাঙ্ক আর ওয়াটারের প্রতিসারাঙ্ক আলাদা করে জানা নাই, আলাদা করে তো এর প্রতিসারাঙ্ক বলে দেয়নি। তো আমাদের বলছে ওয়াটার সাপেক্ষে এর প্রতিসারাঙ্ক, তো এই কারণে একবার এটা নিলাম, ওয়াটার সাপেক্ষে এর প্রতিসারাঙ্ক সাইন আই বাই সাইন আর। তাহলে ওয়াটার সাপেক্ষে এর প্রতিসারাঙ্ক কত? কত? 1.2। সাইন উপরে আই, নিচে আর হবে আই মাইনাস 15। ঠিক আছে? ম্যাথ পারবো কিনা? হ্যাঁ পারবো। 1.2 ক্যালকুলেটারে একবার চাপ দিলে তো উত্তর চলেই আসলো। আর এটা হচ্ছে সাইন আই ডিভাইডেড বাই সাইন আই কজ 15 কজ আই সাইন 15। তাহলে উল্টাই দিলে, এটাকে যদি উল্টাই দেওয়া হয়, সাইন আই কাটবে, তাহলে পড়ে থাকবে কস 15 মাইনাস কজ আই বাই সাইন আই কট আই সাইন 15 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 1.2। উল্টাই দিলাম, বুঝছো? উল্টাই দিছি, এটা ডিভাইডেড বাই এটা, তাহলে সাইন আই কাটলো কস 15, আর কজ আই বাই সাইন আই কট আই সাইন 15 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 1.2। তাহলে এখন কজ 15 বিয়োগ 1/1.2, এটাকে এই পাশে নিলাম, এটাকে এই পাশে, তাহলে কট আই সাইন 15 একবারে ক্যালকুলেটরে তুলে দিতে পারো, আমার কোনো আপত্তি নেই।
তবে এগুলো এমসিকিউ আসলে করাটা ভালো, কি তাই না? তাহলে কট আই এটা ইকুয়াল টু এত ভাগ সাইন 15, সাইন 15 0.5122, তাহলে টেন আই ইনভার্স 1.951, টেন ইনভার্স অ্যান্সার। অতএব আই ইকুয়াল টু 62.87। শেষ। বলো কে কে পারছিলা, বলো এটা কে কে পারছিলা? গুড, দেখছো কত সহজ, দেখছো কত সহজ। ওকে, এবার আসো 5 নম্বর। 5 নম্বর বলা হচ্ছে এ মাধ্যমে আলোর বেগ, এ মাধ্যমে আলোর বেগ বি মাধ্যমের দ্বিগুণ, বি মাধ্যমের দ্বিগুণ এবং এবং সি মাধ্যমের 1.5 গুণ, মানে 1.5 গুণ। তাহলে আলো বি মাধ্যম হতে সি মাধ্যমে, বি মাধ্যম হতে সি মাধ্যমে, সি মাধ্যমে বিভেদ তলের সাথে, বিভেদ তলের সাথে, বিভেদ তলের সাথে 30 ডিগ্রি কোণে আপতিত হলে, 30 ডিগ্রি কোণে আপতিত হলে, বিভেদ তলের সাথে, আচ্ছা 30 না 60 ডিগ্রি কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ কত? প্রতিসরণ কোণ কত? ভাই কি এত কথা বলছে, কথাগুলা পড়ো, পড়লেই তো হয়ে যাবে। কি এত কথা বলছে, কথাগুলা পড়ো, পড়লেই তো হয়ে যাবে। লাবণী হৃদয় বলছে ফেসবুকে ক্লাস হচ্ছে না কেন? কি বলো, ফেসবুকে তো ক্লাস জল জল করতেছে। ঠিক আছে, চোখের ডলা দাও, চোখ ডলা দিয়ে আবার থাকো। ক্লাস হচ্ছে, ফেসবুকেও ক্লাস হচ্ছে, সব জায়গায় ক্লাস হচ্ছে। দাদা রিটেন কি ডিরেক্ট ক্যালকুলেশন করা যাবে? ডিরেক্ট ক্যালকুলেশন যদি ধরো বোর্ড পরীক্ষা আসে তাহলে একটু অ্যাভয়েড করার চেষ্টা করিও, ঠিক আছে? তারপরও অ্যাটলিস্ট না পারলে কেন মামা ভালো। এবার আসো দেখো, আমাদের বলছে বিভেদ তলের সাথে 60 ডিগ্রি কোণে আপতিত হলে আলোক রশ্মি বি মাধ্যম হতে সি মাধ্যমে, ভালো কথা, বি মাধ্যম থেকে যাবে সি মাধ্যমে। তো এবার একটু ভালো করে শোনো, আমাদের আপতন কোণ বলে নাই কিন্তু, এই 60 ডিগ্রি কিন্তু আপতন কোণ না, বলছে বিভেদ তল, দুই মাধ্যমের বিভেদ তল, বি মাধ্যম সি মাধ্যমের, এই যেটা হচ্ছে বিভেদ তল, বিভেদ তলের সাথে 60 ডিগ্রি কোণে আপতিত হয়েছে। তাহলে দেখো তাকাও, বিভেদ তলের সাথে 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি কোণ করে আলোক রশ্মি আপতিত হয়েছে বি মাধ্যম থেকে, বি মাধ্যম থেকে এ মাধ্যমে যাওয়ার সময় বিভেদ তলের সাথে 60 ডিগ্রি। তাহলে বলো বলো বলো, আপতন কোণ আই কত? এই আপতন কোণ আই হচ্ছে 30 ডিগ্রি। বিভেদ তলের সাথে 60 ডিগ্রি কোণে আপতিত হইলে অবিলম্বের সাথে আপতিত রশ্মির কোণ অর্থাৎ আপতন কোণ সেটা হচ্ছে 30 ডিগ্রি। এবার 30 ডিগ্রি যদি হয় তাহলে প্রতিসরণ কোণ কত? ঠিক আছে, প্রতিসরণ কোণ এটা বেশি হইতে পারে, কম হইতে পারে, আমি জানি না কিছু, আমি ধরে নিলাম প্রতিসরণ কোণ হচ্ছে আর, যে এই কোণটা হচ্ছে প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণ আর এর মানটা আমাদের বের করতে বলছে। ভাই প্রতিসরণ কোণ আর এর মানটা বের করতে গেলে বি মাধ্যম সাপেক্ষে সি মাধ্যমের প্রতিসারাঙ্কটা লাগবে, বি মাধ্যমের সাপেক্ষে সি মাধ্যমের প্রতিসারাঙ্ক লাগবে। এই যে দেখো সূত্রটা দেখো, বি মাধ্যম সাপেক্ষে সি মাধ্যমের প্রতিসারাঙ্ক, বি থেকে সিতে গেছে, বি মাধ্যম সাপেক্ষে সি মাধ্যমের প্রতিসারাঙ্ক হবে সাইন আপতন কোণ আই 30 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন প্রতিসরণ কোণ আর। সাইন আই এর মান আমি জানি, সাইন আই এর মান জানি 30 ডিগ্রি, আমার আপতন কোণ জানা আছে, প্রতিসরণ কোণের আর এর মানটা বের করতে হবে, এটা আমি পাবো যদি এই মানটা জানা থাকে। এবার এই মানটা কেমনে বের করবা সেটা তোমার হিসাব করো, কিভাবে বের করবা?
বি মাধ্যম সাপেক্ষে সি মাধ্যমের প্রতিসারাঙ্ক, এই দেখো তো লেখা যায় কিনা। বি মাধ্যম সাপেক্ষে সি মাধ্যমের প্রতিসারাঙ্ক হবে মিউ সি ডিভাইডেড বাই মিউ বি ইকুয়াল টু সি বি ডিভাইডেড বাই সি সি। বুঝছো? বেগ সূত্র বোঝা গেছে? মনে আছে? বি মিউ সি ইকুয়াল টু মিউ সি বাই মিউ বি। ঠিক আছে, দ্বিতীয়টা উপরে, প্রথমটা নিচে। মিউ দিলে আর বেগ দিলে বি সি বি আর সি নিচে, তাহলে সি সি। বি মাধ্যমের বেগ, আলোর বেগ ডিভাইডেড বাই সি মাধ্যমে আলোর বেগ। প্রতিসারাঙ্কের কোনো কথা নাই, তাহলে এটা বাদ, এটার কোনো কথা নাই। কথা হচ্ছে এইটুকু নিয়ে। তাহলে এইটা ইকুয়াল টু সিবি, বি মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই সি মাধ্যমে আলোর বেগ। এবার কি বলছে শোনো, বলছে এ মাধ্যমে আলোর বেগ বি মাধ্যমের দ্বিগুণ। তাহলে শোনো, এ মাধ্যমে আলোর বেগ সি এ, এটা বি মাধ্যমের দ্বিগুণ। এ মাধ্যমে আলোর বেগ বি মাধ্যমের দ্বিগুণ, অর্থাৎ সি বি এর দ্বিগুণ। বুঝছো? ক্লিয়ার? বোঝা গেছে? তারপরে বলছে বি মাধ্যমের দ্বিগুণ এবং সি মাধ্যমের 1.5 গুণ। তাহলে সি এ হবে সি এ মাধ্যমে আলোর বেগ হবে সি মাধ্যমের 1.5 গুণ। তাহলে সি মাধ্যমে আলোর বেগ তার 1.5 গুণ। এটা কি সবাই বুঝছো? এটা কি সবাই বুঝছো? বলো বলো যে বুঝছো। ঠিক আছে? ক্লিয়ার? এ মাধ্যমে আলোর বেগ হবে বি মাধ্যমের দ্বিগুণ এবং সি মাধ্যমের 1.5 গুণ। ক্লিয়ার? এখন আসো, এই তো শেষ, এই তো কাহিনী খতম। তাহলে সিবি ইকুয়াল টু সি এ বাই 2, তাহলে 1/2 সি এ, আর সিসি ইকুয়াল টু 1/1.5 সি এ। সি এ কাটাকাটি, তাহলে 1/2 ডিভাইডেড বাই 1/1.5 বাই 3/4। এই যেটা হচ্ছে 3/4 আসছে এটা। এই যে বি মিউ সি হচ্ছে 3/4। তাহলে এবার মান বসাই দিবা, শেষ, ম্যাথ ডান। দেখছো কত কাহিনী? 3/4। তাহলে এখান থেকে সাইন আর, একবারে আর এর মান বের করি। অতএব আর ইকুয়াল টু সাইন 30 তার সাথে গুণ 4 ভাগ 3, যা হবে সাইন ইনভার্স অ্যান্সার 41.81 ডিগ্রি। শেষ। দেখছো কত সুন্দর সুন্দর ম্যাথ? কত সুন্দর সুন্দর ম্যাথ। আসো ডান। এবার 6 নম্বর। 6 নম্বর বলা হচ্ছে পানি থেকে ভারী পানি, পানি থেকে ভারী পানি। এই বলো তো ভারী পানির সংকেত কি? এই যে আমরা ওই যে আইপিএস এর ব্যাটারি ট্যাটারিতে ভারী পানি ব্যবহার করি, ভারী পানির সংকেত হচ্ছে D2। তো পানি থেকে ভারী পানি, ঠিক আছে। এবার বলা হচ্ছে ভারী পানি সাপেক্ষে কাচের প্রতিসারাঙ্ক ভারী পানি সাপেক্ষে কাচের প্রতিসারাঙ্ক 0.85। ভারী পানি সাপেক্ষে পানির প্রতিসারাঙ্ক, ভারী পানি সাপেক্ষে পানির প্রতিসারাঙ্ক 1.3। দেখো এই মানগুলা কিন্তু আমি ইচ্ছা মতো দিচ্ছি ম্যাথ করার জন্য, একেবারে হয়তো পুরাপুরি নাও মিলতে পারে। এবার বলা হচ্ছে তাহলে বলো তো পানি সাপেক্ষে কাচের প্রতিসারাঙ্ক কত? পানি সাপেক্ষে কাচের প্রতিসারাঙ্ক কত? খুব সুন্দর একটা কোশ্চেন, এবং কিভাবে করতে হবে সেই সূত্র অলরেডি তোমাকে আমি পড়েছি। কিভাবে করতে হবে সেই সূত্র তোমার জানা আছে। কয়টা মাধ্যম? 3টা। ভারী পানি, পানি, কাচ। তো তোমাকে শিখাইছিলাম না যে পরপর সমান্তরাল ভাবে এরকম যদি বিভিন্ন মাধ্যমের জন্য বিভেদ তল থাকে, তাহলে সেই ক্ষেত্রে প্রতিসরণের সূত্রটা পড়াইছিলাম। কি পড়াইছিলাম? পরপর সমান্তরাল অনেকগুলো মাধ্যম আছে,
একেবারে শুরুর মাধ্যম এবং একেবারে শেষ মাধ্যম একই হবে, তারপরে একটার সাপেক্ষে একটা, একটার সাপেক্ষে একটা, পর 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 লিখে গুণ করে ফলাফল হচ্ছে 1। এখন এখানে কয়টা আছে? 3টা। ভারী পানি, কাঁচ আর পানি। তুমি তোমার ইচ্ছা মতো 3টা দিয়ে নিবা, তুমি তোমার ইচ্ছা মতো 3টা, কোনো সমস্যা নেই। শুধু মাথায় রাখবা উপরে যেটা নিচেও যেন সেইটা থাকে, উপরে যেটা নিচেও যেন সেইটাই থাকে, ঠিক আছে? তাহলে ধরো উপরে কোনটা দিব? উপরে দিলাম ধরো ভারী পানি, তাহলে D2O, তারপরে কি দিব? পানি, ধরো H2O বা ওয়াটার, ওয়াটার। আর ভারী পানি, পানি, গ্লাস, গ্লাস, এবং দেন আবার ভারী পানি। শুরু যে মাধ্যম, শেষ হবে সেই মাধ্যম দিয়ে। উপরে D2O, তাহলে একেবারে নিচেও D2O। ঠিক আছে? তাহলে এবার এই ক্ষেত্রে সূত্র লিখো তো, লিখো, সূত্র লিখো। D মিউ ওয়াটার W, তারপরে D মিউ W গুণ W মিউ হচ্ছে G গুণ G মিউ আবার D। তাহলে কি হলো? শুরুর মাধ্যম D, শেষের মাধ্যম D হয়ে গেছে। হ্যাঁ, গুণফল কি হবে? 1। এইবার আসো হিসাব নিকাশ, এবার হিসাব নিকাশ আসো। আমাদের কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে ভারী পানি সাপেক্ষে কাচের, অর্থাৎ D মিউ G দেওয়া আছে 0.85। তারপর ভারী পানি সাপেক্ষে পানি, আচ্ছা, তাহলে D মিউ W দেওয়া আছে কত? 1.3। কি চাইছে? পানি সাপেক্ষে কাচ চাইছে, ওকে। তাহলে W মিউ G চাইছে, পানি সাপেক্ষে কাচ, এটা চাইছে। এবার এই মানগুলো নিয়ে এখানে বসাও। সবাই একটু তাকাও, বোর্ডে তাকাও, দেখো D মিউ W দেওয়া আছে 1.3। তারপরে W মিউ G আমি বের করতে চাই, এই যে W মিউ G আমি বের করতে চাই। তারপরে D মিউ G দেওয়া আছে 0.85, কিন্তু আমার লাগবে G মিউ D। বলো কি করব? বলো কি করব? D মিউ G দেওয়া আছে, কিন্তু আমার লাগবে G মিউ D, অর্থাৎ উল্টা। তাহলে উল্টা মানে 1/0.85 ইকুয়াল 1। বাকি থাকলো কি? এটাই তো বের করতে বলছে, এটাই বের করতে বলছে। শেষ, ম্যাথ শেষ। বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে এটা ওই পাশে যায় গুণ 0.85, তাকে ভাগ 1.3 দিয়ে। তাহলে অ্যান্সার হচ্ছে W মিউ G, এটা হচ্ছে 0.566 বা 0.57ও লেখা যায়, 0.567। বলো আসছে? এটা আসছে, এই তো হয়ে গেল। ঠিক আছে? সমান্তরাল বলে নাই, সমান্তরালই মানে সমান্তরাল বলে নাই বলতে হবে না তো। সমান্তরাল না হলে সমস্যা কি? এক মাধ্যম সাপেক্ষে আরেক মাধ্যমের প্রতিসারাঙ্ক, এক মাধ্যম সাপেক্ষে আরেক মাধ্যমের প্রতিসারাঙ্কের সূত্রটাই তো এটা। এই যে এটা এক মাধ্যম সাপেক্ষে আরেক মাধ্যম। অনেকে বলতে ভাই আমি যদি D2 আগে না নিয়ে আমি যদি ওয়াটার আগে নিই, কোনো সমস্যা নেই। আসো দেখো, আমি যদি ওয়াটার আগে ধরি কোনো ঝামেলা হয় কিনা? না, কোনো ঝামেলা নেই। ওয়াটার, ঠিক আছে? তাহলে H2O বা ওয়াটার নিলাম উপরে, তারপরে নিলাম D2O, তারপরে নিলাম গ্লাস, নিচেও নিব ওয়াটার, ঠিক আছে? নিচেও নিব ওয়াটার, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে তখন কি লিখবো? তখন আসলে লিখি ওয়াটার মিউ D গুণ D মিউ G গুণ G মিউ ওয়াটার ইকুয়াল 1। ওকে, কোনো সমস্যা নেই, একই কথা। তাহলে দেখো আমাদের W মিউ D দেওয়া নেই, দেওয়া আছে D মিউ W 1.3, তার এর উল্টা, তাহলে 1/1.3। ওকে, D মিউ G আমরা D মিউ, এই যে D মিউ G দেওয়া আছে, হ্যাঁ 0.85। এবার আমরা চাই হচ্ছে W মিউ G চাই, এটা তো তা না, এটা তো এর উল্টা, এটা তো G মিউ W। আমরা তো চাই W মিউ G, ওয়াটার সাপেক্ষে গ্লাস, এটা আমরা চাই। তাহলে এর উল্টাটা লিখলাম। এবার বের করো, বের করো। তাহলে এই যে এইটা এই পাশে চলে গেল, আর এই দুইটা গুণ, তাহলে 0.85 ভাগ 1.3, বাহ, মিলে গেল তো। তাহলে 0.85 ভাগ 1.3, 0.85 ভাগ 1.3, আচ্ছা এটা তো
এই অ্যান্সারটা ভুল আসছে, ভুল ভুল তুলছি। হ্যাঁ 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 হ্যাঁ, সরি সরি সরি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তাহলে এটা হচ্ছে 0.653, সরি। হ্যাঁ এখানেও তাই ছিল, 0.85 তাকে ভাগ 1.3 দিয়ে। হ্যাঁ সরি সরি, 0.653। এই তো দেখো অ্যান্সার শেষ, একই অ্যান্সার চলে আসছে। তাহলে এই হচ্ছে ঘটনা। 7 নম্বর, হীরকের প্রতিসারাঙ্ক, হীরকের প্রতিসারাঙ্ক 2.4। হীরকে আলোর বেগ কত? হীরকের প্রতিসারাঙ্ক 2.4, হীরকে আলোর বেগ কত, এবং শূন্য মাধ্যম হতে 5000 অ্যারমস্ট্রম এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো হীরকে আপতিত হলে হীরক মাধ্যমে এর তরঙ্গ দৈর্ঘ্য ও কম্পাঙ্ক কত হবে? ও আলোর কম্পাঙ্ক কত হবে? করো 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 করো। হীরকের প্রতিসারাঙ্ক হচ্ছে 2.4। গুড। ধরো এটা হচ্ছে একটা হীরক খণ্ড, এই যে এটা ধরো হীরক, স্বচ্ছ হীরক খণ্ড, একটা হীরক। আর উপরে কি মাধ্যম? শূন্য মাধ্যম। তাহলে শূন্য মাধ্যম সাপেক্ষে আলোকরশ্মি হীরক মাধ্যমে গমন করবে। দুই মাধ্যমের বিভেদ তলে অঙ্কিত অবিলম্ব এটা। তাহলে আলোকরশ্মি শূন্য মাধ্যম থেকে হীরক মাধ্যমে গমন করবে, শূন্য মাধ্যম থেকে হীরক মাধ্যমে গমন করবে। ঠিক আছে, তা আমাদের এখন কি বের করতে বলছে? আমাদের বের করতে বলছে হীরকের প্রতিসারাঙ্ক 2.4 যদি হয়, তাহলে হীরকে আলোর বেগ কত? শূন্য মাধ্যমের প্রতিসারাঙ্ক 1, হীরকের প্রতিসারাঙ্ক 2.4, শূন্য মাধ্যমে আলোর বেগ c0, বা এটাকে μ0 দিলাম, μ01। c0 হচ্ছে 3 ইন্টু শূন্য মাধ্যমে আলোর বেগ, এটা আমরা জানি 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটাকে হীরক মানে ডায়মন্ড, μd দিলাম, μd হচ্ছে 2.4। তাহলে cd বের করতে হবে, ডায়মন্ড মাধ্যমে আলোর বেগ কত বের করতে হবে। বলো পারবো না? বলো পারবো কিনা? আমরা প্রতিসরণের যে সূত্র জানি, প্রতিসারাঙ্কের যে সূত্র জানি, ধরো শূন্য মাধ্যম সাপেক্ষে ডায়মন্ডের প্রতিসারাঙ্ক, তাহলে μd বাই μ0 ইকুয়াল টু c0 বাই cd, শূন্য মাধ্যম সাপেক্ষে ডায়মন্ডের প্রতিসারাঙ্ক, তাহলে শূন্য মাধ্যমে বেগ, ডায়মন্ডে আলোর বেগ। এবার এইটুকু নিয়েই তো আমাদের কাজ হয়ে যাবে। তাহলে μd এর মান 2.4, μ0 1, 3 ইন্টু 10⁸। cd এর মান বের করবা, cd এর মান। ম্যাথ হয়েছে কিনা বুঝবা কিভাবে? ধরো অনেক সময় এগুলা নিয়ে এই যে উল্টা পাল্টা বসানোর পরে উত্তর হয়তো আসে না ঠিকঠাক মতো, তো তুমি বুঝতে পারবা তোমার ম্যাথ হয়েছে কিনা যদি একটু বুদ্ধি খাটাও। ক্যালকুলেটর আর ক্যালকুলেটরের সাথে লাগবে একটু বুদ্ধি, তাহলেই হয়ে যাবে। তুমি এখান থেকে সিডি বের করবা, যে কোনো মাধ্যমে আলোর বেগ, যে কোনো মাধ্যমে আলোর বেগ শূন্য মাধ্যমের থেকে অবশ্যই কম, শূন্য মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি, তাহলে কম হওয়ার কথা। যদি দেখো বেশি হয়ে গেছে তাহলে বুঝবা কাহিনী খতম। 2.4 দিয়ে ভাগ। এবার সাইন্টিফিক এনে লিখি 1.25 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। শেষ। বুঝা গেছে? এই হচ্ছে শূন্য মাধ্যমের আলোর বেগ দেওয়া থাকলে ডায়মন্ড মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ এটা আমরা জানি, ওটা দেওয়া থাকবে না। এইবার এর সাথে আরেকটা কথা জুড়ে দিছে, বলছে যদি 5000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো হীরকে আপতিত হয়,
তাহলে হীরক মাধ্যমে এর তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? কম্পাঙ্ক কত হবে? তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? কম্পাঙ্ক কত হবে? মনে পড়ে কি না? তাহলে আমরা একটু এখানে লিখি, হীরক মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা 0 5000 অ্যাংস্ট্রম। তাহলে ডায়মন্ড মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য কত? এটাই তো বের করতে বলছে। মনে পড়ে? শূন্য মাধ্যম সাপেক্ষে ডায়মন্ডের প্রতিসারাঙ্ক মিউ ডি বাই মিউ 0 ইকুয়াল টু C0 বাই CD। এবার C ইকুয়াল টু এফ ল্যামডা, এফ ল্যামডা, তাহলে ল্যামডা 0 বাই ল্যামডা ডি। এফ আর এফ কাটাকাটি, এফ কাটাকাটি, মনে মনে কেন এফ কাটাকাটি কেন? কম্পাঙ্কের চেঞ্জ হবে না। কম্পাঙ্ক আমি বলছিলাম কম্পাঙ্ক উৎসের উপর ডিপেন্ড করে, উৎস যেটা তার উপর ডিপেন্ড করে কম্পাঙ্ক, উৎসের উপর। উৎস থেকে কোন বর্ণের আলো আসতেছে? লাল বর্ণ, প্রতিসরণের পরও লাল বর্ণই থাকবে। তাহলে বর্ণ সেম মানে এভাবে মাথায় রাখবা, বর্ণ সেম মানে কম্পাঙ্ক সেম। তাহলে এফ সেম থাকবে, ল্যামডা চেঞ্জ হয়ে যাবে, ল্যামডাটা চেঞ্জ হয়ে যাবে। কি ক্লিয়ার? তাহলে এবার এখান থেকে বের করো মিউ ডি বাই মিউ 0 ইকুয়াল টু ল্যামডা নট বাই ল্যামডা ডি। মিউ ডি এর মান 2.4, ল্যামডা 0 5000 অ্যাংস্ট্রম, এই 5000ই বসে দাও। ল্যামডা ডি, অ্যাংস্ট্রমকে মিটার করার কোনো দরকার নেই, অ্যাংস্ট্রম এককে আসবে। তাহলে 5000 ভাগ 2.4, তাহলে 5000 ভাগ 2.4 2083.33 এত অ্যাংস্ট্রম। কম্পাঙ্ক এফ সেম থাকবে, এফ সেম থাকবে। এবার বুঝলাম এফ সেম থাকবে, তো এফটা হবে কত? এফটা হবে কত? সি ইকুয়াল টু এফ ল্যামডা, সি ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে সি ইকুয়াল টু মানে ভি ইকুয়াল টু এফ ল্যামডার মতো, সি ইকুয়াল টু এফ ল্যামডা। তো শূন্য মাধ্যমের বেগ নিলে শূন্য মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য নিবা, শূন্য মাধ্যমের বেগ নিলে শূন্য মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য নিবা। তো শূন্য মাধ্যমের বেগ কত? 3 × 10⁸। কম্পাঙ্ক এফ বের করতে চাও, শূন্য মাধ্যমের এটা, শূন্য মাধ্যমেরটা 5000, তাহলে 5000 গুণ 10⁻⁻10, অ্যাংস্ট্রম মানে 10⁻⁻10। তাহলে মিটার এককে আসবে 3 এক্সপোনেনশিয়াল ফাংশন 8 ভাগ 5000 এক্সপোনেনশিয়াল ফাংশন -10। তাহলে ভাই দেখো তো এফ ইকুয়াল টু 6 × 10⁻14 এত হার্টজ আসছে কিনা? আসছে? এই তো ঠিক আছে। কেউ যদি মনে করো ভাই আমি হীরক মাধ্যমের হিসাব করব, ওকে, আমার আপত্তি নাই। তুমি যদি হীরক মাধ্যমের হিসাব করো তাহলে সিডি ইকুয়াল টু এফ ল্যামডা ডি নিয়ে হিসাব করবা, সিডি ইকুয়াল টু এফ ল্যামডা ডি। এবার এখান থেকে এফ এর মান হিসাব করবা। তাহলে সিডি এর মান কত? 1.25 × 10⁸, তাকে ভাগ দিবা ল্যামডা ডি দিয়ে, অর্থাৎ 2083.33 গুণ 10⁻⁻10। দেখো একই জিনিসই আসবে, করে দেখো 6 × 10⁻14 হার্টজে আসবে, অর্থাৎ এফ থাকবে সেম। এখন এফ তুমি শূন্য মাধ্যম থেকে বের করো বা এফ তুমি হীরক মাধ্যম থেকে বের করো, এফ সেম থাকবে। ঠিক আছে, গুড। তাহলে প্রতিসরণের অনেকগুলো ম্যাথ আমরা করে ফেলছি। এইবার আমরা একটা সুন্দর টপিক পড়ব। টপিকটা হচ্ছে সংকট কোণ, সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ঠিক আছে, সংকট কোণ কি? আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে আসে, ঘন মাধ্যম থেকে যখন আলোকরশ্মি হালকা মাধ্যমে গমন করে, এটা ঘন মাধ্যম। তখন অভিলম্ব থেকে দূরে সরে যায়, কথা সত্য, অভিলম্ব থেকে দূরে সরে যায়। দুই মাধ্যমের বিভেদ তলে অঙ্কিত অভিলম্ব। সবাই একটু তাকাও বোর্ড। এবার আলোকরশ্মি ধরো আপতিত হলো, এই বরাবর আলোকরশ্মি আপতিত হলো, এই বরাবর আপতিত হলে আলোকরশ্মি এই বরাবর আপতিত হলো, এখান থেকে আলোকরশ্মি ঘন থেকে যাচ্ছে, আপতিত হলে অভিলম্ব থেকে দূরে সরে যাবে, অবিলম্ব থেকে দূরে সরে গেল। দেখো অবিলম্ব থেকে দূরে সরে গেছে, কিন্তু গেছে না? অবিলম্ব থেকে দূরে সরে গেছে, আলোর ডিরেকশন।
হালকা, ঘন থেকে হালকাতে যাচ্ছে, ঘন থেকে হালকা, তাহলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে। আমি আপতন কোণের মান আরেকটু বাড়াইলাম,